নমস্কার, সময় জনতা দরবারের আমি পিউ আপনার সঙ্গে ঠিক রাত 8টায়। আজ কি বিষয়? আজ এক গুচ্ছ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে তাবড় অতিথিরা থাকবেন। বিষয় দেখি সবার আগে। প্রথমেই ভ্যাকসিন কাণ্ডে পদ্মের পুরো অভিযানের ধুমধুমা যে ছবি সারাদিন লাইভ দেখিয়েছি তার চুলচেরা বিশ্লেষণ এখন হবে। যারা উপস্থিত থাকলেন না বিজেপির, কেন আমরা খতিয়ে দেখব। পাল্টা পথে তৃণমূল পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর, যেখানে কেন্দ্রীয় কর কমানোর কথা তিনি বলছেন। আর কি বিষয় আজ থাকবে? তুষার শুভেন্দু সাক্ষাৎ, রাষ্ট্রপতিকে নালিশ তৃণমূলের। আরো থাকবে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ নেই বলছেন মোহন ভাগবত, আরএসএস প্রধান। আসুন আমরা আলোচনায় আসবো, কিন্তু আজ পুরো অভিযান নিয়ে যা যা হলো শুরুতেই। পুলিশ আমাকে রীতিমতো শারীরিক নির্যাতন করেছে, আমাকে বুকে ঘুষি মেরেছে। तृणमूल अगर कुछ भी चीज पे प्रोटेस्ट करता है तो उन लोग को पकड़ा नहीं जाता है, उन लोग का कोई परमिशन नहीं लगता है। ও ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে বিজেপির কলকাতা পুরসভা অভিযান, কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, ধুন্ধুমার কাণ্ড সেন্ট্রাল অ্যাভিনিউয়ে। বিজেপির অভিযান ঘিরে সোমবার কলকাতার রাজপথে ছিল কড়া পুলিশি ব্যবস্থা। মোড়ে মোড়ে নজরদারি, মোতায়েন হাজারের বেশি পুলিশ, পথে পদস্থ কর্তারা। দুপুর 1টার পর বিজেপির সদর দপ্তর থেকে মিছিল শুরু হয় দিলীপ ঘোষের নেতৃত্বে। অন্যদিকে হিন্দ সিনেমার সামনে তখন জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে জমায়েত। এদিন সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে বিজেপির মিছিল পৌঁছানোর কথা ছিল কলকাতা পুরসভার সামনে, কিন্তু মিছিল শুরু হওয়ার পর হঠাৎই রুট বদল। গণেশচন্দ্র অ্যাভিনিউ হয়ে মিছিল এগোয় চাঁদনি চকের দিকে। পুলিশের প্রহরা এড়াতেই কি ভিন্ন পথ? আমরা রাস্তায় যাচ্ছি আমাদের প্রতিবাদ করতে, মানুষের কথা বলতে। রাস্তা চিনিয়ে দিচ্ছে আমাদের রাস্তা, প্রতিবাদের রাস্তা। তড়িঘড়ি চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে ব্যারিকেড তৈরি করে পুলিশ। ব্যারিকেডের একদিকে পুলিশ, অন্যদিকে বিজেপি নেতা কর্মীরা। শুরু হয় খণ্ডযুদ্ধ, অবরুদ্ধ হয়ে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউ। সিম্বলিক প্রতিবাদ করছিলাম শান্তিপূর্ণ ভাবে, পুলিশের গায়ের জোর জবরদস্তি করে এমএলএ এমপিদেরকে থানায় তুলে নিয়ে চলে যাচ্ছে। বিপুল হালের পরেও হার মানতে চায় না, জনতা অপছন্দ করছে, তাদের বিরুদ্ধে গেছে সেটা মানতে চায় না, সবটাই বাহুবল। প্রায় আধ ঘন্টা টানাপোড়েনের পর বিজেপি নেতা কর্মীদের প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। গ্রেফতার করা হয় অগ্নিমিত্রা পল, সায়ন্তন বসুদের। পশ্চিমবঙ্গে কোনো আইন চলছে না। লস্করে তৈবা মনে হয় কর্পোরেশন দখল করেছে বা মহাকরণ বা নবান্নে ঢুকে গেছে, তার জন্য একদম দুর্গে পরিণত করেছিল এরা। একটা দল শোচনীয় ভাবে হেরে গেছে, যারা বলেছিল পাওয়ারে আসবো 200 সিট আগে। এবার তাদের মুখ রক্ষার জন্য কিছু করতে হবে, সেটা করছেন। বিক্ষোভ চলাকালীন এদিন অসুস্থ হয়ে পড়েন এক মহিলা বিজেপি কর্মী। পরে তার চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। বিজেপি মহিলা সভানেত্রী অগ্নিমিত্রা পলের সঙ্গে তিনি এসেছিলেন এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে, এবং তাকে রাস্তা ফেলে পেটানো হয় বলে তার অভিযোগ। যদিও কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না, তাই শেষ পর্যন্ত একটি প্রিজন ভ্যানে করেই তাকে কিন্তু পুলিশ এখান থেকে নিয়ে গেল। এদিন কলকাতার মিছিলে দেখা যায়নি বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁকে। তিনি ছিলেন বাঁকুড়ায়। অভিযানে ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আমাদের সোনামুখীর গতকাল রাত্রিতে আমাদের বিধায়ক দিবাকর ঘোড়ামি মহাশয় এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কিছু কর্মীর উপর আক্রমণ হয়েছিল। তার জন্য দ্রুত আমাকে ওখানে যেতে হয়েছে এবং আমার ওখানে থাকতে হয়েছে। পর কলকাতায় এটাই বিজেপির প্রথম বড় কর্মসূচি। ভ্যাকসিন কাণ্ডে আগামী দিনে সুর আরো চড়াবে বলে হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিজেপি নেতারা। নিউজ 18 বাংলা। এই ধুমধুমার উত্তেজনা আজ স্টুডিওতেও থাকবে, কারণ আমার সঙ্গে অতিথি হিসাবে আজ রয়েছেন প্রণয় রায়, বিজেপি নেতা, রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র স্নেহাশিস চক্রবর্তী, দুই রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন, সাবির আলী আমার বাদিকে এবং ডানদিকে রয়েছেন কাজী মাসুম আখতার। আমার সঙ্গে একটু পরেই যোগ দেবেন তথাগত রায়, আর এক বিজেপি নেতা। আমি শুরুতেই প্রণয় আপনাদের কাছে আসি। আপনারা যা চেয়েছিলেন বিষয়টা নোটিসড এবং একটা শোরগোল ফেলা, পুলিশ প্রশাসন কার্যত নাকানি চোবানি খেয়েছে, আপনারা রুট বদলালেন, আপনাদের উদ্দেশ্য আংশিক হলেও সফল।
দেখুন, মমতা ব্যানার্জি যতদিন বিরোধী নেত্রী ছিলেন আমরা দেখেছি উনি কখনো পুলিশের মুখে কালি লাগিয়ে দিয়েছেন, কখনো বিধানসভার সদস্য না হয়ে বিধানসভায় পৌঁছে গেছেন, তারপরে ভাঙচুর হয়েছে, কখনো তাদের পাশে আগুন লাগানো হয়েছে। কিন্তু আমাদের আন্দোলন কিন্তু সেগুলো ছিল না। আমাদের পূর্ব ঘোষিত আন্দোলন ছিল, প্রতীকী আন্দোলন ছিল, অনুমতি ছাড়া মেনে কোভিড বিধি মেনে সমস্ত নিয়ম মেনে খুব অল্প সংখ্যক মানুষ আমাদের এগিয়ে চলেছে। কিন্তু আজকে যেভাবে পুলিশ আমাদের কর্মী নেতাদের উপর আক্রমণ চালিয়েছে, এটা ব্রিটিশ পুলিশকেও হার মানাবে। আপনারা দেখালেন যে এত বড় আয়োজন, হাজার হাজার পুলিশ দাঁড়িয়ে আছে, সেখানে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেনি। লাঠি চার্জ হলে, মাথা পেটে গেলে যদি কেউ উনকে যায়, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার মিনিমাম ব্যবস্থা করেনি। অনুমতি দেওয়া ছিল না, অনুমতির প্রশ্ন নেই। আপনারা তো অনুমতি না পেয়ে বেরিয়েছেন জোর করে। মমতা ব্যানার্জি যেদিন নিজের ব্যালেন্সে গিয়ে ধর্ণা দিয়েছিলেন, কয়েক হাজার তৃণমূল কর্মী যখন রাস্তায় ছিল, তখন দৈনিক সংক্রমণ ছিল 17,000, আজকে দৈনিক সংক্রমণ 900। সেদিন কে অনুমতি দিয়েছিল? আপনারা কি অনুপ্রাণিত? প্রণাদা, আপনারা অনুপ্রাণিত? আমরা অনুপ্রাণিত নয়। যে শাসক কান বন্ধ করে রাখেন, যে শাসক চোখ বন্ধ করে রাখেন, সেই শাসকের চোখ খুলে দেওয়ার জন্য কান যাতে শুনতে পান জনতার কথা, তার জন্য আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে। আপনারা শাসকের এই যে শোনা না শোনা, সেখানে করাঘাত করে শোনাতে চান। দর্শকের প্রশ্ন আছে, আমি এই মুহূর্তে শোনাবো রণজিৎ বণিকের প্রশ্ন। তিনি বলছেন ভ্যাকসিনের সঙ্গে পেট্রোল ডিজেল নিয়ে কেন প্রতিবাদ করছে না বিজেপি? প্রণাদা উত্তর দিন। এটাও তো শাসকের দরজায় একইভাবে কড়া নেড়ে শোনানো উচিত। একদম, কিন্তু মনে রাখতে হবে যে পেট্রোল ডিজেলের দামের জন্য শুধু কেন্দ্রীয় সরকার নয়, আজকে রাজ্য সরকারকে 2 বছর আগে কেন্দ্রীয় সরকার চিঠি দিয়েছিল। আজকে মুখ্যমন্ত্রী যে চিঠিটা দিয়েছেন, উনি বলেন ধর্মেন্দ্র প্রধানের চিঠির উত্তরটা দিয়েছেন কিনা, পশ্চিমবঙ্গ সরকার জিএসটি চালু করতে চায় কিনা। এখানে একজন মাননীয় বিধায়ক এখানে শাসক দলের আছে, আমি আশা করবো উনি পরিষ্কার হ্যাঁ বা নাতে উত্তর দেবেন যে পশ্চিমবঙ্গ সরকার জিএসটি চালু করতে চায়। যদি জিএসটি চালু হয়, এক ধাক্কায় 30 থেকে 35 টাকা পেট্রোলের দাম কমে যেতে পারে। ওইসব ঘাড়াই বাড়াই না করে ওই চিঠি, কেন্দ্রের কর 33%, রাজ্যের 19%। মমতা আজও চিঠি দিয়েছেন, আমি দেখাবো দর্শকদের। প্রণাদা, এই বিষয়ে আপনার মতামত দেবো, তার আগে স্নেহাশিসদা। প্রণাদা আসবো, স্নেহাশিসদা। প্রথম কথা হচ্ছে, আমি কয়েকটা প্রশ্নের জবাব দিচ্ছি। সেটা হলো, বিজেপির আজকের আন্দোলন হচ্ছে দায়িত্বজ্ঞানহীন আন্দোলন। একটা প্যান্ডামিক সিচুয়েশন চলছে, এই অবস্থায় ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন উপেক্ষা করে বিনা পারমিশনে এখানে গ্যাদারিং করা হচ্ছে। আজকে রাজ্যের করোনা পরিস্থিতি একদম কন্ট্রোলের মধ্যে, সেটা কিন্তু বেড়ে যেতে পারে। সেই দায়িত্বটা বিজেপির কিন্তু একেবারে সেই দায়িত্ব জ্ঞানটা নেই। আর প্রণয়বাবু বললেন নিজাম প্যালেসের সাথে তুলনা করলেন, নিজাম প্যালেসে কিন্তু তৃণমূল কোনো অর্গানাইজ করেনি কোনো মবকে, এটা স্বতঃস্ফূর্তভাবে একটা জমায়েত হয়েছিল। কিন্তু আমাদের নেতারা গিয়ে সেটাকে বরঞ্চ হালকা করে দেওয়ার চেষ্টা করেছে। আর আপনারা পরিকল্পিতভাবে এইভাবে করোনা পরিস্থিতিতে জমায়েত করছেন। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি সেন্ট্রাল যেভাবে শেষ চাপাচ্ছে, আমাদের দাবি হলো যে সেই শুল্কটা কমিয়ে এই করোনা পরিস্থিতিতে পেট্রোল ডিজেলের মূল্যটা কেন্দ্রীয় সরকারই পারে কমাতে। আপনার জন্য প্রশ্ন আছে, দর্শকের প্রশ্ন করেছেন সুদীপ ঘোষ। গতকালই মদন মিত্র একটি প্রতিবাদ সভা করেছিলেন, পুলিশ সেটাকে কেন চোখে দেখতে পেল না? দেখুন, আমাদের দল কোথাও এই যে আমরা এই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে আমরা সভা দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন ডেকেছি, সেখানে প্রত্যেকটা জায়গায় নির্দিষ্ট করে বলে দেওয়া আছে দল থেকে যে কোভিড পরিস্থিতি মেনে একেবারে স্বল্প সংখ্যক মানুষ নিয়ে আমাদের সেই আন্দোলনটা করতে হবে। দল এগুলোকে পারমিট করে না, আমাদের দল এগুলো পারমিট করে না। এর তো রাজ্য সভাপতির নেতৃত্বে এই ধরনের জমায়েত আসলে নিজেদের রাজনৈতিক স্বার্থটা আসল যে কোনো দলের কাছে, এটাই মনে করছেন জনতা। তবে বিজেপি যে উত্তেজক পরিস্থিতি আজ তৈরি হয়েছিল বিজেপির এই অভিযানকে ঘিরে, ফাইনালি পুরসভাকে নিরাপত্তার দুর্গ বানানো হয়েছিল। বিজেপি পুরসভা পর্যন্ত পৌঁছতে পারেনি। দেখুন আজ কি হলো। বলেছে যে আপনারা উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা ঢুকবেন, কিন্তু কথা হলো এরা ঢুকতে দিচ্ছে না। এই ফাইনটা হলে পরে কে দেবে? গেরুয়া অভিযানের দিনে সকাল থেকেই নিরাপত্তার ঘেরাটোপে ছোট লালবাড়ি, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। পুরসভায় ঢোকার প্রতিটি পথে কড়া নজরদারি। পুরসভায় ঢোকার শুধুমাত্র একটি পথই খোলা ছিল এদিন। খোদ পুরকর্মীরাও ঢোকেন পরিচয়পত্র দেখিয়ে। নিরাপত্তার কড়াকড়ির জেরে কাজ না সেরে ফিরে যেতে হয় অনেককে।
আমি লাইসেন্সে রিনিউ করতে এসেছি, না কেউ কোনো কথা ঢুকতে দেন, সরিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। কারণ মান সম্মান কিছু নেই, চোরেদের সাথে সখ্য আর হলো সাধারণ লোক হলো তাদের সাথে এরকম ব্যবহার। কর্পোরেশনের মধ্যে আজকে এনাদের রোস্টের ডিউটি চলছে, একদিন একটা আসছে, তারপরে সেকেন্ড ডে আসে না। তো আজকে ডাকা হয়েছিল, অথরাইজেশন নিয়ে সব কিছু করে পেপারসগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু এখন জানা যাচ্ছে মানে ভেতরে ঢুকতে দেবে না। সমস্ত রাস্তাকে ঘিরে ফেলে কার্যত কলকাতা পুলিশ এই যে কলকাতা পুরসভার এলাকা, সেই পুরসভার এলাকাটাকে কার্যত দুর্গে পরিণত করেছিল এবং বিজেপি কর্মী সমর্থকেরা যাতে কোনো মতেই না কলকাতা পুরসভার দিকে আসতে পারে, দ্বিস্তরীয় থেকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করে কলকাতা পুরসভাকে কার্যত আটোসাটো নিরাপত্তার দুর্গে পরিণত করেছিল, যাতে কোনোভাবেই এই বিজেপির মিছিল না এখানে এসে পৌঁছতে পারে। কিন্তু যাদের জন্য নিরাপত্তার এই কড়াকড়ি, সেই বিজেপি এদিন পুরসভার ধারে কাছে যেতে পারেনি। চাঁদনি চকের কাছেই আটকে দেওয়া হয় মিছিল। পদ্ম মিছিল এসে পৌঁছলো না। নিরাপত্তার ঘেরাটোপে সপ্তাহের প্রথম কাজের দিনটা কাটালো কলকাতা পুরসভা। নিউজ 18 বাংলা। প্রণাদা, এক তো মানুষের এই ভোগান্তি, দ্বিতীয়ত শুভেন্দু অধিকারী অনুপস্থিত, যুব মোর্চার সভাপতি অনুপস্থিত, কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত হচ্ছে যে আজকে দেবাঞ্জন দেব দীর্ঘদিন ধরে এইভাবে আইএস পরিচয় দিয়ে পুরসভায় ঢুকলো বেরোলো, কেউ তাকে বাধা দিল না। আজকে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কাজের জন্য পুরসভায় ঢুকতে পারলো না। একজন দেবাঞ্জন দেবকে বাঁচানোর জন্য গোটা পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ রাস্তায় নেমে পড়লো। এইটা হচ্ছে এই সরকারের অবস্থা। দ্বিতীয় যে কথাটা দেখুন, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে যেদিন বিধানসভা শুরু হয়েছিল, শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসাবে বিধানসভার ভিতরে একইভাবে প্রতিবাদ জানিয়েছে। তাই যারা আজকে বলছেন যে শুভেন্দু অধিকারী কেন নেই, আমার মনে হয় সেই প্রশ্ন করার কোনো অধিকার তাদের নেই। যে দলে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট থাকে, সেখানে একজন উপস্থিত না থাকলে প্রশ্ন উঠতে পারে, কিন্তু আমাদের দলে তো একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট না, আছে। বিধানসভার ভিতরে বিরোধী দলনেতা অত্যন্ত দক্ষতার সাথে যে প্রতিবাদ আন্দোলন করেছেন, ঠিক একইভাবে আজকে রাস্তায় নেমে দিলীপ ঘোষের নেতৃত্বে, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে আমরা করেছি। এটার মধ্যে অন্য কিছু খোঁজার কোনো সুযোগ নেই। আমি খালি একটা কথা শাসকদলকে বলে করে দিব, গত 10 বছরের যে বিরোধী দলকে মমতা ব্যানার্জি দেখেছেন, ওই মান্নানদা, সুজনদা, আসুন আমরা একসাথে লড়াই করি, সেই জায়গাটা ভুলে যান। ফিশ ফ্রাই বিরোধী মিট ফিশ ফ্রাই হবে না, আশিস দা উত্তর দিন। না, অ্যাকচুয়ালি কংগ্রেস বা সিপিএম এর একটা ভারতবর্ষের যে সংবিধানগত একটা রীতিনীতির তারা মানতো, কিন্তু এই বিজেপি নামক যে দলটা এসছে, তারা সংসদীয় রীতিনীতি কিচ্ছু জানে না। তারা মানছেন এটা খুব শক্ত বিরোধী দল আপনাদের জন্য। না, শক্ত কি, একটা যে বিপুল জনাদেশ নিয়ে একটা সরকার এসছে এই সবে, সেই শপথের দিন থেকে আন্দোলন। একটা সরকারের হানিমুন পিরিয়ড থাকে, অপেক্ষা করতে হয়, না হলে মানুষের রায়কে এরা অবজ্ঞা করছে, এটা প্রমাণিত হয় যে বাংলার মানুষ যে রায় দিয়েছে সেটাকে এরা মান্যতা দিতে চায় না। এরা গায়ের জোর দেখায়, এরা মস্তানি দেখায়। এরকম একটা উচ্ছৃঙ্খল দল পশ্চিমবঙ্গে বিধানসভায় ঢুকেছে, আমরা দেখতে পাবো আগামী দিনে। আচ্ছা, মানুষ কি ভুয়ো ভ্যাকসিন দেওয়ার জন্য রায় দিয়েছিল নাকি? যে মানুষকে ভুয়ো ভ্যাকসিন দিবেন, মানুষের বাবু গ্রেফতার হয়েছে, যে চক্র তৈরি হয়েছিল সেটা গ্রেফতার হয়েছে এবং তাদের কঠোর শাস্তি হবে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে যারা এই চক্রে ছিল তারা গ্রেফতার হয়েছে এবং তার শাস্তি হবে। পাল্টা তৃণমূল রেডি, তারাও পথে নামবে আগামী 10 এবং 11 জুলাই, সেটা পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে। যখন সেঞ্চুরি হাঁকাচ্ছে পেট্রোল, তখন পথে নামবে তৃণমূল। শুধু পথে নামবে না, এই রাজ্যে স্বয়ং প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি তার বিষয়বস্তু দেখাবো। বঙ্গেও সেঞ্চুরি করেছে পেট্রোল, খুব বেশি পিছিয়ে নেই ডিজেলও। জ্বালানির জ্বালায় নাকাল মধ্যবিত্ত। এই পরিস্থিতিতেই সোমবার প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে লিখলেন, একাধিক রাজ্যে পেট্রোলের দাম 100 ছাড়িয়েছে। কেন্দ্রের নীতির জেরে দুর্ভোগে সাধারণ মানুষ। 4 মে থেকে এখনো পর্যন্ত 8 বার বেড়েছে পেট্রোল ডিজেলের দাম, যার জেরে মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি 2 হচ্ছে। এই করোনা কালেও পেট্রোপণ্য থেকে 3,71,000 কোটি টাকা রোজগার করেছে কেন্দ্রীয় সরকার।
গোটাটাই সাধারণ মানুষের ওপর বোঝা বাড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু মানুষের পাশে দাঁড়াতে পেট্রোল ডিজেলের দামে কিছু ছাড় দিয়েছে। কেন্দ্রের কাছে অনুরোধ, পেট্রোল ডিজেলের ওপর থেকেও যথেষ্ট মাত্রায় কর কমানো হোক, যাতে সাধারণ মানুষ স্বস্তি পান এবং জিনিসপত্রের দামও কমে। পেট্রোল ডিজেলের দামের বড় অংশই যায় কর বাবদ। শনিবার কলকাতা 1 লিটার পেট্রোলের দাম ছিল 99 টাকা 4 পয়সা। এর মধ্যে জ্বালানির মূল দাম 43 টাকা 68 পয়সা, কেন্দ্রের কর 32 টাকা 90 পয়সা, রাজ্যের কর 19 টাকা। ডিলাররা লিটার প্রতি পান 3 টাকা 46 পয়সা। অর্থাৎ মোট দামের 33.21% কেন্দ্রের কর এবং 19.18% রাজ্যের। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে কর কাঠামোয় সেসের পরিমাণ বাড়ানোরও প্রতিবাদ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, সেস বাবদ আয় হওয়া অর্থের পুরোটাই কেন্দ্রের কোষাগারে যায়, রাজ্যগুলি ভাগ পায় না। এই নীতি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। একদিকে প্রশাসনিক স্তরে প্রতিবাদ, অন্যদিকে রাজনৈতিক স্তরে বিরোধিতা। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবার লাগাতার কর্মসূচির পরিকল্পনা তৃণমূলের। আগামী শনি ও রবি রাজ্য জুড়ে প্রতিবাদ। সূত্রের খবর, এই কর্মসূচিতে থাকতে বলা হয়েছে নতুন বিধায়কদেরও। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তৃণমূল কংগ্রেস 10 এবং 11 তারিখ সকাল 10টা থেকে 4টে পর্যন্ত রাজ্যের সমস্ত ব্লক এবং টাউনে প্রতিবাদ ধর্নায় বসবে। 8 থেকে 11 জুলাই উত্তর দিনাজপুরে প্রতিবাদ সভা যুব তৃণমূলের। 7 জুলাই বাঁকুড়ার বিষ্ণুপুরে সাইকেল মিছিল বের করে বিক্ষোভ। পর্যবেক্ষকদের একাংশের মতে, তৃণমূল সরকারকে বিরুদ্ধে যখন ভোট পরবর্তী হিংসার অভিযোগকে অস্ত্র করছে বিজেপি, তখন বিজেপিকে চাপে ফেলতে তৃণমূলের হাতিয়ার জ্বালানির ছ্যাঁকা। আবির ঘোষাল, সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আমার সঙ্গে বিশ্লেষক কাজী মাসুম আক্তার আছেন। আক্তারদা, এটা কি ওই মানে একটা প্রতিযোগিতা, ও শক্তি প্রদর্শন করলো বিজেপি, পাল্টা অন্য কোনো ইস্যুতে বিজেপিকে বিকতে আবার তৃণমূল, আবার পাল্টা, মানে এর বাইরে আমাদের কোনো গেইন আপনি দেখছেন? মানে আম জনতা কি পাবে এর থেকে? মানে একটা প্রতিযোগিতা চলছে, একদম। করোনা স্মৃতি কিভাবে হবে, আসল কথা এটা। আমরা এর আগে সারদার সময় দেখেছি, সারদা ঘটনায় লোক জড়ো হয়ে গিয়েছিল, আমি তাকে কন্ডেম করেছিলাম, তীব্র প্রতিবাদ করেছিলাম। ওইভাবে লোক জড়ো হলো কেন? মাননীয় মুখ্যমন্ত্রী তখন ছিলেন। আবার আজকে যেটা করলো, ওটাকেও আমি ভালো চোখে নিইনি, ওটা ভালো দরকার ছিল না। কারণ ওটা এই মুহূর্তে করোনা পরিস্থিতিতে এই লড়াইটা করলে, আপনি যেটা করলো, তাতে কি আলটিমেটলি এই যে পাপ যেটা দেবাঞ্জনরা করেছে এটা বন্ধ হবে? সিট যদি করতে না পারে সিবিআই যাবে, তার জন্য কোর্ট আদালত আছে। পথে নেমে প্রতিবাদটা গণতান্ত্রিক উপায় এবং এই মুহূর্তে যেখানে আপনাদের যেখানে পুলিশ পারমিশন দেয়নি, যেখানে পুলিশ পারমিশন দেয়নি, যদি প্রতিবাদ করতে যায় এভাবে যে ধরা পকড়া হবে, এভাবে যে লোক জড়ো হবে, ধাক্কা ধাক্কি হবে, এটা বাচ্চাও জানে, একটা শিশুও জানে। আগামীতে যেটা করা হচ্ছে, পেট্রোল পণ্যের দাম বৃদ্ধি, পেট্রোল পণ্যের দাম বৃদ্ধি কেন্দ্র সরকারও করছে, রাজ্য সরকার সেই অনুপাত করছে, কর জনসাধারণের উপরে পড়ছে। 43 টাকা দাম, গোটা বিশ্বে পেট্রোল পণ্যের দাম কমেছে। আমেরিকা বা ইউরোপের দিকে তাকান, পেট্রোল পণ্যের দাম কিন্তু বাড়েনি। ভারতবর্ষে 43 টাকা, 43টা হচ্ছে 100 টাকা। শুধু কর, এই কর বন্ধ করার জন্য যে পদ্ধতি নেওয়া দরকার ছিল, সেই পদ্ধতি না নিয়ে গণ আন্দোলন, রাস্তায় লক্ষ্যে নামানো, আবার করোনা স্মৃতি করা, মানে রাজনীতি হচ্ছে এটা নিয়ে, আসলে কাজের কাজ হচ্ছে না। আমি সাবির আলীর কাছে আসি। আক্তারদা যে বললেন, আমি ওই পার্টে আসার আগে বিজেপি বারবার বলছে নিজাম প্যালেসের সামনে এবং সেদিন রাজ্য জুড়ে জায়গায় জায়গায় যেভাবে প্রতিবাদ হয়েছিল, তাতে কোভিড পরিস্থিতি আরো তখন সিরিয়াস ছিল। বারবার তারা সেটাকে রেফার করছেন, কি করে জাস্টিফাই করা যাবে? দেখুন, সেদিন যখন প্রতিবাদ হয়েছিল তখন তৃণমূল কংগ্রেসের যখন যুব সভাপতি অভিষেক ব্যানার্জি নিজে টুইট করেছিলেন, নিজে সবাইকে আবেদন করেছিলেন আপনারা কোভিড ল মেনে চলুন, বাড়ি থেকে বেরোবেন না। আর আজকে বিজেপির নেতৃত্ব নিজের সামনে থেকে দাঁড়িয়ে পরিচালিত করছে। আজকে ভারতীয় জনতা পার্টিকে আজকে বাংলার লজ্জা, আজকে ওদের লজ্জা লাগা উচিত যে এই রকম পরিস্থিতি, এত মানুষ মারা গেল, এত ডাক্তার যুদ্ধ করছে, এত নার্সরা যুদ্ধ করছে, হসপিটালে জায়গা নেই, সেই জায়গা থেকে পরিস্থিতি আমাদের রাজ্য সরকার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। একটা জায়গায় আজকে একটা ভালো কন্ডিশনে আমরা পৌঁছে যাচ্ছি, আবার রাজ্যকে বিপদের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা। যখনই রাজ্য উন্নতি করতে আপনারা দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিচ্ছেন, একটা বিপর্যয় নামে বেসিক্যালি ছেলে খেলা চলছে।
তার কারণ বিশেষজ্ঞরা সবাই বলছে ভ্যাকসিন দিতে হবে, আর এই ভ্যাকসিন নিয়ে চরম নৈরাজ্য চলছে, স্বেচ্ছাচারিতা চলছে, ভ্যাকসিন দিয়ে দুর্নীতি চলছে। প্রতিবাদ করলেন তারকেশ্বরে আমাদের একজন কর্মীর বাবা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেছে, যখন ভ্যাকসিন নেওয়ার সময় এসছে তাকে বলা হয়েছে আপনি ভ্যাকসিন পাবেন না। এই ভ্যাকসিন নিয়ে এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলছে। অতএব করোনাটা হচ্ছে অজুহাত, আসল হচ্ছে বিরোধীদের আটকে রাখে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। যখন তৃণমূল কংগ্রেস রাস্তায় নামে তখন থাকে না, সেদিন পুলিশ কোথায় ছিল? যদি অভিষেক ব্যানার্জি আপনারা কি পেট্রোল ডিজেল নিয়ে রাস্তায় নামবেন? পেট্রোল ডিজেল নিয়ে অভিযান করবেন? দেখুন, আমি তো আবার বলছি, পেট্রোল ডিজেলের দাম 30 টাকা কমে যেতে পারে যদি পশ্চিমবঙ্গ সরকার সহ সমস্ত রাজ্য সরকার জিএসটি চালু করে। কেন্দ্রীয় সরকার 2 বছর আগে চিঠি দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার বলুক তারা জিএসটি চায়। পশ্চিমবঙ্গ সরকার কেন বলছে না? 30 টাকা দাম কমে যেতে পারে। আমাদের একাধিক রাজ্য সরকার তারা এগ্রি করেছে, পশ্চিমবঙ্গ সরকার বলুক। জিএসটি তো গ্যাসে রয়েছে, প্রণদা একটু বলুন প্লিজ, গ্যাসের দাম বাড়ছে কেন? গ্যাসের যেটা হয়েছে সেটা সাবসিডি উঠে গেছে, কিন্তু মনে রাখতে হবে ইউপিএ 2 গভর্নমেন্ট তখন 10টা গ্যাসের সাবসিডি দিত, আমাদের সরকার 12টা গ্যাসই দিচ্ছে। অতএব গ্যাসের দামের সাথে পেট্রোপণ্যের দামকে একসাথে করলে হবে না। আচ্ছা, 1200 টাকা ছিল একটা সিলিন্ডারের দাম, 2 সিলিন্ডার 900 টাকা দামে নিতে হতো, এখন সব সিলিন্ডার আপনি 800 টাকায় পাচ্ছেন। অতএব দুটোকে একসাথে ভুলিয়ে দেবেন। পেট্রোল ডিজেল 2014 সালের থেকে দ্বিগুণ আড়াইগুণ বেড়ে গেছে। এখানে আপনি রাজ্য সরকারের এই 43 টাকা কর চাপানো, সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে কর চাপিয়ে টাকা তুলতে চাইছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে। আপনারা ইয়েটাকে ঘুরিয়ে দিয়ে কোনো লাভ তো নেই। আপনি বলুন তো ভ্যাকসিন দেবো কি করে? উত্তরপ্রদেশ 3.5 কোটি ভ্যাকসিন পেয়েছে, আপনার মহারাষ্ট্র 3 কোটি 17 লক্ষ ভ্যাকসিন পেয়েছে, আর পশ্চিমবঙ্গ 1 কোটি 99 লক্ষ ভ্যাকসিন। আপনার ভ্যাকসিন দিচ্ছেন না কেন বাংলাকে? আজকে গুজরাট ছোট রাজ্য, সেখানেও 3 কোটি ভ্যাকসিন পায়, আর পশ্চিমবঙ্গ রাজ্য ভ্যাকসিন সাপ্লাই দিচ্ছে না কেন? এই বাস্তবতাটা কেন বলছেন না? আপনারা পশ্চিমবঙ্গ ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে করছেন 27 জুন পর্যন্ত মাত্র 1 কোটি 99 লক্ষ। আরে কেন্দ্র থেকে আঙুল আর রাজ্যের দিকে আঙুল না তুলে মানুষের কথা ভেবে কিছু একটা তো করবেন নিশ্চয়ই। আপনারা কর কমাবে কেন্দ্র, জানিয়ে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রণদা। এই 2 বছর আগে এই রাজ্যের সরকার প্রতি লিটারে 1 টাকা দাম কমিয়েছিল। মুখ্যমন্ত্রী যদি অতই জনগণের কথা ভাবেন 10 টাকা কমিয়ে দিন না, উনি যে কর পান তার থেকে 10 টাকা কমিয়ে দিন। 10 টাকা রাজ্য সরকার কমানোর ক্ষমতা নেই। আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট যে পরিমাণ ট্যাক্স নেয় তার থেকে আপনি কমাতে পারেন। এটা খুব প্রত্যাশিত, এটা খুব প্রত্যাশিত। আমরা এই নিয়ে গত সপ্তাহেও আলোচনা করেছি। অত্যন্ত এক্সপেক্টেড একটা ডিবেট, এবং এটা আঙুল তোলা ছাড়া তৃণমূল বিজেপি আর কোনোভাবেই কোনো সমাধানের রাস্তা এখনো অবধি সামনে আনছে না। দেখা যাক রাজনীতির জল কত দূর গড়ায়। তবে ইতিমধ্যেই প্রত্যেকে নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করেছে, আরো বেশি স্ট্রিমলাইন হতে চাইছে, যেমন তৃণমূল কংগ্রেস। আমরা জানি আজ সেখানে অভিজিৎ মুখোপাধ্যায় আজ তৃণমূলে জয়েন করলেন, এবং একই সঙ্গে তৃণমূলের ক্লাসরুম যেখানে প্রবীণরা ক্লাস নিচ্ছেন নবীন বিধায়কদের। দেখাবো। একসময় সিপিএম এর লোকাল কমিটিতে রীতিমতো ক্লাস নেওয়া হতো, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতির ক্লাস। এবার ঘাসফুল শিবিরেও পড়াশোনায় জোর। সোমবার দলের নতুন বিধায়কদের বলা হয়েছে বিধানসভার বিভিন্ন বিষয় নিয়ে জানতে পড়াশোনা করুন, নিয়মিত লাইব্রেরিতে যান। এদিন নতুন বিধায়কদের ক্লাস নেন তৃণমূলের প্রবীণরা। বিধানসভার নওসার আলী কক্ষে নতুন বিধায়কদের রীতিনীতির পাঠ। ক্লাস নিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায় ও শোভনদেব চট্টোপাধ্যায়। নতুন বিধায়কদের বার্তা দেওয়া হয়েছে নিয়মিত বিধানসভায় হাজির থাকতে হবে। এবার বিজেপি নানা ইস্যুতে বিরোধিতার সুর চড়াবে, এর পাল্টা হিসেবে নিজে থেকে প্রতিবাদ করা চলবে না। দলের নির্দেশ মতো বিরোধী নেতাদের মন্তব্যের জবাব দিতে হবে, পরিষদীয় রীতি মেনে প্রতিবাদ করতে হবে। টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায় মুখ খোলার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। কোনো কিছু করবার আগে আমাদের সঙ্গে কথা বলুক, যা করণীয় তা পরিষদীয় দল থেকে তখন বলা হবে। তার আগে যেন কোনো কিছুই তারা এমন না কাজ করেন যাতে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয়। সম্প্রতি ভুয়ো টিকাকাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূলের নেতা মন্ত্রীদের ছবি থাকা নিয়ে তরজা তুঙ্গে। এ নিয়েও তৃণমূলের নতুন বিধায়কদের সতর্ক করা হয়েছে।
বার্তা দেওয়া হয়েছে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে খোঁজ খবর নিতে হবে, আয়োজক ও নিমন্ত্রিতদের বিষয় ভালো করে জেনে নিতে হবে। শুধু ভিতরে নয়, বিধানসভার বাইরেও কি করে ছাপাতে হবে সেই বার্তাও দেওয়া হয়েছে বৈঠকে। আগামী শনি ও রবিবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামবে তৃণমূল কংগ্রেস। ওই কর্মসূচিতে নতুন বিধায়কদেরও থাকতে বলা হয়েছে। জনপ্রতিনিধি হিসাবে বিধানসভাতে পৌঁছানো মানে আসলে যে মানুষের ভোটে জিতে আসা হয়েছে তাদের কাজ করা। ফলে বিধানসভা প্রত্যেক দিন করা, বিধানসভার নিয়মকানুন সম্পর্কে অবহিত থাকা, একই সঙ্গে জনপ্রতিনিধি হিসাবে বিতর্ক থেকে দূরে থাকার জন্য বিধায়কদের সচেতন থাকার পরামর্শ তৃণমূল পরিষদীয় দলের। ক্যামেরা সুদীপ গুছাইতের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আবার একই সঙ্গে আজ অভিজিৎ মুখোপাধ্যায়, প্রণব পুত্র, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তৃণমূল কি কোনো বার্তা দিতে চাইল এর মাধ্যমে? আসুন তো দেখি। বলতে পারেন আমি এক কংগ্রেস থেকে আরেক কংগ্রেসে এসেছি, মূল থেকে তৃণে, কিন্তু কংগ্রেসেই আছি। রাজনীতির ময়দানে শুরুর দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন প্রণব মুখোপাধ্যায়। দুজনের মধ্যে বরাবরই ভালো সম্পর্ক। প্রণব মুখোপাধ্যায় যখন রাইসিনা হিলসে, তখন সেখানে বারবার গেছেন তৃণমূল নেত্রী মোদী সরকারের বিরুদ্ধে নালিশ জানাতে। সেই প্রণব মুখোপাধ্যায়ের ছেলেই এবার হাত ধরলেন মমতার। তৃণমূল ভবনে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুলে পথ চলা শুরু করলেন অভিজিৎ মুখোপাধ্যায়। মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ, তার আগে ছিলেন বীরভূমের নলহাটির বিধায়ক। আমি বর্তমানে সবই প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ। কংগ্রেস পার্টির কোনো দলেই আমাকে রাখা হয়নি। আগে যদি যোগ দিতাম, সকলেই মনে করতো বা বলতো পদের লোভে যোগ দিচ্ছে। এখন তো কোনো পদ পাওয়া না, প্রাথমিক সদস্য ছাড়ার কিছু না। 2011 সালে কংগ্রেসে যোগ দেন অভিজিৎ। সে বছর বিধানসভা ভোটে নলহাটি কেন্দ্র থেকে জয়ী হন। 2012 সালের জঙ্গিপুর লোকসভা উপনির্বাচনে জিতে সাংসদ হন। বাবা প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি খালি হয়। এরপর 2014 লোকসভা ভোটেও জঙ্গিপুর থেকে কংগ্রেসের টিকিটে সাংসদ হন অভিজিৎ, কিন্তু 2019 ভোটে হেরে যান। 2011-তে আমি সরকারি চাকরি ছেড়ে পার্টিতে যোগদান করেছিলাম, কংগ্রেস পার্টিতে। 44 বছর পরে বামফ্রন্টকে নলহাটি থেকে হারিয়ে আমরা জিতে আসতে পারি। ওটা আমার নিজস্ব কোনো ক্যালিবার নয়। যে আঁধি তুফান মমতা দিদি উঠিয়েছিলেন সিপিএমের বিরুদ্ধে, তাতে আমি সামিল হয়েছিলাম। যে পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখতে যিনি পেরেছেন, ভবিষ্যতে হয়তো তার লিডারশিপে আরও অনেকের সহযোগিতায় পুরো ভারতবর্ষে সেটা সম্ভব হবে। কংগ্রেস থেকে উনি যা পাওয়ার তা পেয়েছেন, এখন সামহাও হয়তো ওনার মনে হয়েছে এই মুহূর্তে আর আমার নতুন করে কংগ্রেস থেকে আর পাওয়ার কিছু নেই, সুতরাং তৃণমূলে গেলে পরে হয়তো কিলোও পেতে পারে। প্রণব পুত্র অভিজিৎ তৃণমূলে, বোন শর্মিষ্ঠা মুখোপাধ্যায় কংগ্রেসে। টুইটারে শর্মিষ্ঠা শুধু লিখেছেন স্যাড। তিনি একজন স্বাধীন ব্যক্তিত্ব, তিনি কি করবেন না করবেন তিনি ঠিক করবেন। আমাদের পরিবারের যে ট্র্যাডিশন, আমার বাবা আমাকে কখনো বলেননি তুমি কংগ্রেস পার্টিতে জয়েন করো বা করো না। পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ন, তৃণমূলে এবার কোন দায়িত্বে অভিজিৎ মুখোপাধ্যায়? অনেকে মনে করছেন জঙ্গিপুরে বিধানসভা উপনির্বাচনে তাঁকে প্রার্থী করা হতে পারে। ক্যামেরায় সুদীপ গোছাইতের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আমি ফিরে এসেছি নতুন অতিথি নিয়ে। এই মুহূর্তে বিজেপি নেতা তথাগত রায় আমাদের সঙ্গে রয়েছেন এবং এই পর্বে আমি সম্পূর্ণ অন্য বিষয় যে একেবারে শুরুতে ছুঁয়ে গেছিলাম তা নিয়ে আলোচনা করব। মোহন ভাগবতের মন্তব্য, যা সত্যি একটা তর্কের প্রয়োজন তৈরি করেছে, একটা ক্ষেত্র তৈরি করেছে। যেমন হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ নেই বলছেন মোহন ভাগবত, আরএসএস এর প্রধান। তিনি আরো বলছেন হিন্দু মুসলিমের ডিএনএ একই, বলছেন মোহন ভাগবত। তিনি বলছেন গোরক্ষার নামে গণপিটুনিরও নিন্দা করতে হবে, বলছেন মোহন ভাগবত। এখান থেকেই প্রশ্ন আসছে, তাহলে কি মার্গ বদলের পথে আরএসএস? আসুন দেখি ঠিক কি বললেন ভাগবত। हिंदू मुसलमान एकता, हमारा तो विचार ऐसा है कि ये शब्द ही बड़ा भ्रामक है।
ये दो है ही नहीं, एकता की बात क्या है? ये जुड़े हुए हैं, और ये जब मानने लगते हैं कि हम जुड़े हुए नहीं हैं, तब दोनों संकट में पड़ जाते हैं। দ্য মিটিং অব মাইন্ডস খাজা ইফতিকার আহমেদের বই প্রকাশ আরএসএস প্রধানের হাত ধরে। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের এই অনুষ্ঠানে সাম্প্রদায়িক ঐক্যের সওয়াল মোহন ভাগবতের। তার দাবি হিন্দু মুসলিম একই। हम लोग एक हैं और हमारी एकता का आधार है, पहली बात है हमारी मातृभूमि। केवल हम इस पर रहते हैं, इस पर जन्मे इसलिए नहीं है, लेकिन ये मातृभूमि हमको हमारा ये स्वभाव देती है। ये पुरानी बात थी, आज भी इसकी शक्ति यह है, हम उसका उपयोग नहीं कर रहे, लेकिन आज की हमारी पूरी जनसंख्या को ये भूमि आराम से पाल सकती है। भविष्य में खतरा है, उसको समझ के ठीक करना पड़ेगा। সিএএ এনআরসি নিয়ে রাজনৈতিক অস্থিরতা জারি, তার মধ্যেই ইসলাম ধর্মাবলম্বীদের অভয় দিলেন আরএসএস প্রধান, দিলেন ভারতে থাকলেই ভারতীয়ত্বের বার্তা। हमारे यहाँ जो जो आया है वो आज भी मौजूद है। इस भूमि की परंपरा, यहाँ के समाज का स्वभाव, और इस कारण उसने बनाया संविधान भी उनके यहाँ के अस्तित्व की गारंटी देता है। कुछ ज्यादतियां अगर होती है मेजॉरिटी की ओर से माइनॉरिटी की ओर, तो मेजॉरिटी से ही उन आतताइयों का विरोध होता है। সবাই ভারতীয়, তাই ধর্ম নির্বিশেষে সবাই এক। কেন? তার ব্যাখ্যাও দিয়েছেন ভাগবত। हम समान पूर्वजों के वंशज हैं। 40,000 साल पूर्व से हम भारत के सब लोगों का डीएनए, सब लोगों का निरपवाह डीएनए समान है। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে দাঁড়িয়ে স্বঘোষিত গোরক্ষকদের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন আরএসএস প্রধান। প্রশ্ন তুলেছেন তাদের হিন্দুত্ব নিয়ে। हम कहते हैं कि हिंदुस्तान हिंदू राष्ट्र है, गौ माता पूज्य है, लेकिन लिंचिंग करने वाले ये हिंदुत्व के खिलाफ जा रहे हैं, वो आतताई है। আরএসএস প্রভাবিত মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, এই মঞ্চে দাঁড়িয়েই ভাগবতের বার্তা ভারতে ইসলাম বিপন্ন, এই বলে যে ভয়ের আবহ তৈরির চেষ্টা হয়, সেই ফাঁদে পা দেবেন না। নিউজ 18 বাংলা। তথাগতদা আমাদের সঙ্গে আছেন। তথাগতদা, এই ভাগবতের মন্তব্য বিতর্কের সৃষ্টি করছে, একটা ক্ষেত্র জানিয়ে ভাবনা চিন্তা প্রয়োজন বলে অনেকে মনে করছেন। সত্যি কি নিজেদের স্ট্যান্ড, ঘোষিত নীতি এতদিনের, সেখান থেকে একটা ডিপার্চার বলে আপনি এটাকে দেখছেন? আপনি কিভাবে দেখছেন? কিসের ডিপার্চার আমি তো টের পাচ্ছি না। মোহন ভাগবত নতুন কি বলেছেন? মোহন ভাগবত বলেছেন যে হিন্দু এবং মুসলিমে কোনো তফাৎ নেই এবং দুজনে সব একই ডিএনএ। একই ডিএনএ এর সম্বন্ধে তো কোনো সন্দেহ নেই। ভারতীয় মুসলিমরা তো আরব থেকে আসেননি বা পার্সিয়া থেকে আসেননি, তারা আগে হিন্দু ছিলেন, পরে নানাভাবে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছেন। অতএব একই ডিএনএ তো বটেই। আর সেদিক দিয়ে তফাৎ কি আছে? ভারতীয় মুসলিমদের সাথে ভারতীয় হিন্দুদের উনি কোনো তফাৎ করেননি এবং এটা চিরকালই আরএসএস এর ঘোষিত নীতি। মোহন ভাগবত বলছেন যারা মনে করে মুসলিমরা এদেশে থাকবে না তারা হিন্দু নয়। কারা মনে করে মুসলিমরা এদেশে থাকবে না আমি তো জানি না। আজ পর্যন্ত কোনদিন আরএসএস বলেছে যে মুসলিমরা এদেশে থাকবে না, এখান থেকে বেরিয়ে যাও, এরকম কথা আমি তো কখনো শুনিনি। আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন স্বয়ংসেবক আছি 1986 সাল থেকে, বহু বছর হয়ে গেল। এর মধ্যে আমি কখনো শুনিনি যে মুসলিমরা ভারতে থাকতে পারবে না, ভারত থেকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, এই জিনিস আমরা শুনেছি যে আমার পিতৃভূমি যেটা এখন বাংলাদেশ নাম, তার আগে নাম ছিল পূর্ব পাকিস্তান, সেখানে আমরা শুনেছি যে এখানে হিন্দুদের যাওয়া থাকা চলবে না, চলে যাও হিন্দুস্তান, আর তা না হলে এখানে খুন হও বা ধর্মান্তরিত হও। কিন্তু ভারতে কখনো মুসলিমরা থাকতে পারবে না এরকম কথা তো আরএসএস এর মুখে আমরা কখনো শুনিনি, আমি অন্তত শুনিনি। তথাগতবাবু, আপনি সঙ্গে থাকুন। বিদগ্ধরা কি মনে করছেন? মোহন ভাগবত এই সময়ে দাঁড়িয়ে এরকম মন্তব্য করলেন কেন? আরো কয়েকটা ঘটনার সঙ্গে তার কি আদৌ কোনো যোগাযোগ রয়েছে? আসুন দেখা যাক। हम भारत के सब लोगों का डीएनए, सब लोगों का निरपवाह डीएनए समान पूर्वजों के वंशज है। अब ये विज्ञान से भी सिद्ध हो चुका है। 40,000 साल पूर्व से
हम भारत के सब लोगों का डीएनए, सब लोगों का निरपवाह डीएनए समान है। যোগী রাজ্যে স্বঘোষিত গোরক্ষকদের তাণ্ডবের অভিযোগ বারবারই উঠে এসেছে শিরোনামে। সেই রাজ্যে ভোটের আগেই স্বজ্ঞ প্রধানের গলায় হিন্দুত্বের নয়া পাঠ। कहते हैं कि हिंदुस्तान हिंदू राष्ट्र है, गौ माता पूज्य है, लेकिन लिंचिंग करने वाले ये हिंदुत्व के खिलाफ जा रहे हैं। রাজনৈতিক মহলের একাংশের মতে ভাগবত প্রথম নন, কৌশলে বদলের হাওয়া সম্প্রতি খোদ নরেন্দ্র মোদীর সিদ্ধান্তেও লক্ষ্য করা গিয়েছে। বাংলার ভোটে ধাক্কা, তারপরেই কাশ্মীর নিয়ে বৈঠকে মোদী, উপত্যকার সমস্ত আঞ্চলিক দলের নেতাদের সঙ্গে বৈঠক। বার্তা দেন খুব তাড়াতাড়ি কাশ্মীরে ভোট করাতে চায় কেন্দ্র। ভোটের বার্তা মানে গণতন্ত্রের বার্তা। কাশ্মীর ইস্যুতে শুরু থেকেই পূর্বসূরিদের থেকে কিছুটা ভিন্ন পথে হেঁটেছেন নরেন্দ্র মোদী। বাজপেয়ী জমানায় যখন দিল্লি লাহোর বাস চলেছে, মোদীর আমলে গেরুয়া নেতাদের গলায় 56 ইঞ্চির ছাতির জয়গান, যা জোরদার হয়েছে 370 ধারা খারিজে। গৃহবন্দী হয়েছেন উপত্যকার নেতারা। সেই মোদী হঠাৎ করে কাশ্মীরের নেতাদের নিয়ে বৈঠকে। অনেকেই মনে করেন কাশ্মীরের মুসলিমদের বার্তা দিলে সে বার্তা গোটা দেশের মুসলিমদের কাছেই যায়। তবে কি সেটাই চায় মোদী সরকার? উগ্র হিন্দুত্ব অনেক হিন্দু মেনে নিতে পারেন না। তাদের মন জয়ে কি মোদী সরকারের এই পদক্ষেপ? একই কারণে কি ভাগবত পাঠ? জল্পনা রাজনৈতিক মহলে। নিউজ 18 বাংলা। তাহলে কি সত্যি নিজেদের অবস্থান থেকে, এতদিনের অবস্থান থেকে সামান্য হলেও সরছে, মার্গ বদলাতে চাইছে আরএসএস? আরএসএস তো থিঙ্ক ট্যাঙ্ক, যারা ভাবনা সামনে আনে এবং তা এক্সিকিউট করে তার রাজনৈতিক মুখ বিজেপি। ভাবনায় বদল আনছে আরএসএস, আসুন দেখি। रामकृष्ण परमहंस जैसे संत, उन्होंने प्रत्यक्ष उपासना करके ये देख लिया है, इस्लाम की भी उपासना उन्होंने की और अंतिम परिणति देख ली प्रत्येक पंथ संप्रदाय की और कहा कि जो तो मत तो पथ। দু চোখে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন, ময়দানে আরএসএস, সেটা 1985। দেখতে দেখতে 100 বছরের দিকে সেই আরএসএস কি এবার সুর বদলাচ্ছে? তাই কি আরএসএস প্রধানের মুখে রামের জায়গায় শ্রীরামকৃষ্ণ, যত মত তত পথের বার্তা? नमस्ते सदा वत्सले मातृभूमे त्वया हिन्दू भूमे सुखं वर्धितोऽहं। প্রার্থনায় হিন্দু ভূমের প্রতি প্রণাম, মনে মনে গান। হিন্দু ভারতে আমরা হিন্দু, এই হোক পরিচয়। নবজাগ্রত রাষ্ট্রধর্মে কোটি প্রাণ নির্ভয়। আরএসএস এর অস্তিত্বই হিন্দু ভূমি, হিন্দু রাষ্ট্রের ওপর দাঁড়িয়ে। সেই আরএসএস প্রধানের গলায় এখন অন্য সুর। वहां मैंने कहा कि अगर हिंदू कहते कि यहाँ एक भी मुसलमान नहीं रहना चाहिए तो हिंदू हिंदू नहीं रहेगा। ये विचार मेरा नहीं है, ये विचार संघ की विचारधारा का अंग है, क्योंकि हिंदुस्तान एक राष्ट्र है। मान एकता, हमारा तो विचार ऐसा है कि ये शब्द ही तो बड़ा भ्रामक है, ये दो है ही नहीं। एकता की बात क्या है? ये जुड़े हुए हैं और ये जब मानने लगते हैं कि हम जुड़े हुए नहीं हैं, तब दोनों संकट में पड़ जाते हैं। ভাগবতের মুখে এসব শুনে অনেকেরই প্রশ্ন, সামনে উত্তরপ্রদেশে নির্বাচন, তারপর 2024। তাই কি নতুন ইমেজ তৈরির চেষ্টা আরএসএস এর? সংঘ প্রধান অবশ্য শুরুতেই সে দাবি নস্যাৎ করেছেন। वोट की राजनीति, पार्टी पॉलिटिक्स, इसमें हम लोग नहीं पड़ते। हमारी कुछ विचार है राष्ट्र में क्या होना चाहिए, नहीं होना चाहिए, उसके बारे में, और अब एक ताकत बनी है तो वो ठीक हो जाए, इतनी ताकत हम जहां लगानी है, चुनाव में भी लगाते हैं कि बात जरूर है। लेकिन हम किसी के पक्षधर है इसलिए नहीं, हम राष्ट्र हित के पक्षधर है। उसके खिलाफ जाने वाली बात कोई भी करे, हम उसका विरोध करेंगे, और उसके पक्ष में जाने वाली बात कोई भी करे, हम उसका समर्थन करें। ভাগবতের দাবি, ভ্রাতৃত্ব ঐক্যের মূল সুরই রয়েছে আরএসএস এর মধ্যে। এ নতুন কথা নয়, অথচ এই ভাগবতী 2019 ডিসেম্বরে বলেছিলেন দেশের 130 কোটি নাগরিকই হিন্দু। একমাত্র হিন্দু উপায়ই হিন্দু মুসলিমের সহাবস্থান সম্ভব। তাহলে কি বঙ্গভূতের গুঁতোয় সুর পাল্টালো আরএসএস? 100 বছরের গোড়ায় দাঁড়িয়ে তারা কি সুর বদলাচ্ছে? এ নিয়ে এখন জোর জল্পনা। जो तो मत तो पथ, रास्ते अलग अलग है, मंजिल एक ही। নিউজ 18 বাংলা। তথাকথিত আছেন আমাদের সঙ্গে, হিন্দু ভূমে আমরা হিন্দু, এই হোক পরিচয়। এটা যখন বিভিন্ন প্রার্থনার সারমর্ম, তখন আমরা মোহন ভাগবতের গলায় শুনছি যত মত তত পথ, শ্রীরামকৃষ্ণ শুধু রাম ছেড়ে। এটা কি বাংলা অভিজ্ঞতা থেকে কোথাও কোনো অবস্থান বদল আপনি মানছেন?
বাংলার অভিজ্ঞতার সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কি সম্পর্ক আমার তো মাথায় আসছে না। আমি বলবো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এদের যে অনুপ্রেরণা সেটা নিয়ে অনেক সংস্থা চলে, যার মধ্যে ভারতীয় জনতা পার্টি আছে, বিশ্ব হিন্দু পরিষদ আছে, ভারতীয় মজদুর সংঘ আছে ইত্যাদি। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সরাসরি রাজনীতিতে জড়ায় না। অতএব বাংলায় কি হলো না হলো সেটা নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনো চিন্তা থাকার কথা নয়। আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কোনো অধিকারী নই, একজন সামান্য স্বয়ংসেবক মাত্র। অতএব আমি যেটা বলছি সেটা আমার ব্যক্তিগত মত মাত্র, কিন্তু এটাই আমার মনে হয় সঠিক অবস্থান। তথাগত বাবু, আপনি একদম ঠিক বলেছেন। এই আরএসএস এর অনুপ্রেরণা নিয়ে বিভিন্ন সংস্থা চলে, যেরকম বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক আরএসএস, তারা যেরকম ভাবে সেটা একটা কোথাও মার্গদর্শন বিজেপির জন্য। এখানে বাংলায় এই 30% তথাকথিত 30% যা নিয়ে বাংলার আপনাদের দলের বহু নেতা খুব চড়া হিন্দুত্ব দেখিয়েছেন, বাকি 70 আমাদের বলে, এই 30% হারানো মানে বাংলায় ক্ষমতা দখল থেকে অনেক দূরে থাকতে হলো। এটা বাংলা দেখালো। সামনে উত্তরপ্রদেশের নির্বাচন, যেখানে প্রায় 20% কাছাকাছি আমাদের এখানে 30% মানে মাইনরিটি ভোট। কোথাও কি এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে যে ওই 20কে আলাদা রাখলে উত্তরপ্রদেশেও সমস্যা বা বিপদ হতে পারে, বা লক্ষ্যমাত্রায় পৌঁছানো নাও যেতে পারে, সেজন্যই কোথাও মূল ভাবনায় বদল? আপনি একমত? প্রথম এই যে বক্তব্যের ভিত্তিটাই ভুল। বাংলায় যে আজকে বিজেপির হার হয়েছে সেটা একমাত্র ওই 30%-এর কারণে নয়। এই 30%-এর মধ্যে গোড়াতেই কোনো একটা অঙ্ক ঠিক করা ছিল না যে এদের মধ্যে কত শতাংশ ভোট বিজেপির দিকে আসবে। সেটা যে খুব বেশি হবে না সেটা বলবার অপেক্ষা রাখে না। মোটামুটি রাজনীতি বুঝলেই লোকে বুঝে যায় যে তার থেকে খুব একটা বড় রকম আসে না। বিজেপি যে এবার হেরেছে তার অন্য বহু কারণ আছে, ভুল বক্তব্য আছে, গরুর দুধে সোনা গোছের বক্তব্য আছে, হিন্দি ভাষী নেতাদের নিয়ে এসে বিভিন্ন জায়গায় প্রচার করার ব্যাপার আছে, এগুলো অনেক কিছু আছে। এগুলো সম্বন্ধে আমি খুব গভীরে যেতে চাই না। আমি 6 মে তারিখে একটি টুইট করেছিলাম, তাতে আমি পরিষ্কার বলে দিয়েছিলাম যে বিজেপি যে হেরে গেল তার জন্য তার মূল কারণগুলো কি কি, সম্ভাব্য কারণগুলো কি কি আমার মতে। অতএব ওই যেটা তুমি বললে তার ভিত্তিটাই ভুল, অতএব সেটা সম্বন্ধে কিছু বলবার প্রশ্ন ওঠে না। তথাগত, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আজ আপনি এই অনুষ্ঠানে এলেন। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গিয়েছে। ছোট্ট ব্রেকের পর ল অফিসার্স কন্ডিশন অফ সার্ভিস রুলস 1987, তার রুল 8 সাব রুল 1 ক্লজ বি, তাতে বলছে সরকারের হয়ে মামলা করছেন বা করবেন এরকম কোনো ল অফিসার, তার সঙ্গে যদি এরকম কোনো অপরাধের সঙ্গে যুক্ত মানুষের যোগ সাজস ঘটে, তাহলে সেটা ওই যে ল অফিসার্সদের যে সার্ভিস রুলস আছে রুল 8, সেই রুল 8 একে ভঙ্গ করছে। যেটা সম্পূর্ণভাবে একটা বেআইনি কাজ করেছেন সলিসিটর জেনারেল, অনৈতিক কাজ করেছেন, দেশের স্বার্থবিরোধী কাজ করেছেন, এবং এর জন্য তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। যদি তিনি পদত্যাগ না করেন তার জন্য আমরা মহামহিম রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছি যে তাকে অপসারণ করা হোক। যারা প্রচার করেছিলেন বাংলা তার মেয়েকে চায়, বাংলা বুঝিয়ে দিয়েছে এই মেয়েকে চায় না তারা, তাও পেছনে দরজা দিয়ে ক্ষমতা দখল করা, এই যে পরম্পরা সৃষ্টি করেছে টিএমসি। প্রায় 116টি কর্পোরেশন মিউনিসিপ্যালিটিতে ইলেকশন না করে 1.5 বছর 2 বছর ধরে সেখানকার ক্ষমতা কুক্ষিগত করেছে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা একাধিকবার অ্যারেস্ট হয়েছেন, একাধিক কেস আছে, সেই নেতাদেরকে পেছনে দরজা দিয়ে বসিয়ে এই গণতন্ত্রকে কলঙ্কিত করা হচ্ছে। স্নেহাশিসটা, বিজেপি তো ভারতবর্ষের যত স্বশাসিত সংস্থাগুলো আছে সেগুলোকে গিলে খেয়ে নিয়েছে। রুল 8 অনুযায়ী কখনো সলিসিটর জেনারেল যে সারদা মামলা এবং যে নারদা মামলায় তিনি সিবিআই হয়ে লড়ছেন, সেই কেসে অভিযুক্ত একজন করে বৈঠক করতে পারেন না। এর জন্য আমরা রাষ্ট্রপতির কাছে এই কারণেই তার অপসারণ দাবি করেছি। যে নন ইস্যু আপনারা ইস্যু করতে চাইছেন বলছে বিজেপি, এর থেকে অনেক বেশি ইস্যু রয়েছে, বড় ইস্যু মানুষের জন্য। না, এটা ইস্যুটা তো আমরা তৈরি করিনি। আমরা রাষ্ট্রপতির কাছে এই অনৈতিক যে একটা
হবনমিং হচ্ছে, একটা সেটিং হচ্ছে, সেটার বিরুদ্ধে সলিসিটর জেনারেলের যে যোগ্যতা, সেই যোগ্যতা তিনি হারিয়েছেন বলে আমরা দাবি করেছি। বেশ, আমি প্রণাদার কাছে আসি। আইন ব্যবস্থার উপর মানুষ ভরসা রাখবে কি করে? এই বক্তব্য রাষ্ট্রপতির কাছে তৃণমূল পেশ, হ্যাঁ, রাখবে কি করে? দেশে মানুষ তো অপশাসন। সারদা নারদা মামলা তো আদালতে চলছে। তৃণমূল কংগ্রেস এই যে বাইরে যে নাটকগুলো করছে, আদালতে গিয়ে বিচারপতিদের করতে পারে, যেটা আইন বহির্ভূত, সলিসিটর জেনারেল এটা করতে পারে না, সেটা করছেন না। কেন করছে না জানেন? তার কারণ হচ্ছে যে বিচারপতি মমতা ব্যানার্জির পক্ষে রায় দিলেন, সেই বিচারপতির আদালতে যেতে হবে। পশ্চিমবঙ্গের হাইকোর্টের প্রধান বিচারপতিকে অপসারণ করতে হবে, রাজ্যপালকে অপসারণ করতে হবে। সলিসিটর জেনারেল নারদা সারদা মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক করে ঠিক কাজ করেছেন কিনা আপনি সেটা বলুন। আপনি সেটা বলুন, এটা করা যায় কিনা আপনি সেটা বলুন। আদালতে বিচারপতিদের বলুন যে এই সলিসিটর জেনারেল প্লিড করতে পারবে না। আমরা আদালতে রাষ্ট্রপতির কাছে যাব না, আদালতে যাব, সে তো আমরা করব, সেটা আমরা করব, কিন্তু আপনি কি জাস্টিফাই করছেন? খুব সংক্ষেপে দেখুন, ভারতীয় জনতা পার্টি আসলে যে দলটা যেটা আছে, এরা সংবিধান মানেই না। এরা কখন এদের যা ইচ্ছা তাই করে, এরা সংবিধান মানেই না, এদের নিজের ক্ষমতার অপব্যবহার করে এদের স্বভাব। আপনারা কিছুদিন আগেও দেখেছেন বাংলা মনে করছেন অ্যারেস্ট করে নেওয়া, কখনো সিবিআই কখনো ইডি, এরা সবসময় সংগঠন এটা করেছে। সলিসিটর জেনারেল আমি একটা কোর্টের আসামি হই, আমি সেই জাজের সাথে দেখা, আসামি কিনা এখনো প্রমাণিত নয়, অভিযুক্ত শুভেন্দু অধিকারী অন্য অনেকের মতোই। আখতার দা, এটাকে আপনি সেটিং মনে করছেন, সেটিং হিসেবে দেখছেন? দেখুন, আমাদের এই দেশের রাজনীতি বা রাজ্যের রাজনীতিতে সেটিং ফিক্সিং এই সবগুলো একটা সাধারণ শব্দ হয়ে গেছে আর কি। কে কখন কার সাথে কিসে সেটিং করে, এটা যদি সেটিং করতেই হয় প্রকাশ্যে দিনের আলোয় কেন গিয়ে করবেন? অন্য কোনো উপায় নেই এত আধুনিক যুগে, আধুনিক প্রযুক্তির যুগে? এই যে দেখা করেছে, এইটা সেটিং করতে দেখা করেছে, আদৌ দেখা করেছে কিনা সলিসিটর জেনারেল পর্যন্ত দেখাই করেনি। আসলে আমরা নারদা সারদাতে এত পাপ হচ্ছে ওটা দেখছি না, অপরাধীদের কোনো সাজা হচ্ছে না দেখছি না, কে কার ঘরে কখন কথা বলেছে এটাকে দেখছি। আমাদের এখানে অন্যায় করে পাপ করে মুক্তি পেয়ে যাচ্ছে, মানে যেখানে সামান্য রাজনীতির গন্ধ সেদিকে ছুটছে রাজনৈতিক দল নিজেদের স্বার্থকে চরিতার্থ করতে। এটাই বক্তব্য আমাদের বিশ্লেষকদের। শেষ করবো আজকে জনতার দরবার। আবার কোনো বিষয় আগামীকাল দেখা হচ্ছে সোম থেকে শনি রাত ৮টায়। সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা।